মন্দ মিষ্টি খাবার লোভে মাত্র 20 লাখ টাকা ভিক্ষা চেলুম, ওই সামান্য টাকাটুকুও দিলে না। তোমরা যে এত কেপ্পন হতে পারো বা পারবে তা বেদপুরাণেও লেখা নেই। আভিজাত্যের বঙ্গভূমির আভিজাত্যের মধ্যে এরকম হতেই পারে না। সন্ন্যাসী তার প্রিয় সুকৃতকে সম্ভাষণ করে কথাটি বললেন। এই সুকৃত নামের ব্যাখ্যাস্বরূপ ভগবানজি বলছেন, সুকৃত তাকেই বলে যে সুগন্ধ উৎপাদন করে নিজেকে ক্ষয় করে। এমনই এক মানুষ ছিলেন শ্রী সুনীল কৃষ্ণ গুপ্ত, যিনি নিজেকে ক্ষয় করেই জীবনযাপন করতেন ও অবিচল গুরুভক্তির দ্বারা ভগবানজির সেবা করে গেছেন। সুনীল কৃষ্ণ গুপ্ত ছিলেন বাংলার বিখ্যাত বিপ্লবী শ্রী দীনেশ গুপ্তের পরিবারের সন্তান। পূর্ববঙ্গে জন্ম হলেও গুপ্ত পরিবার থাকত কলকাতার আমহা স্ট্রিট অঞ্চলে, যেটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির একটি অংশ। এ মানুষটি কোনোদিনই সুভাষচন্দ্রের বিমান দুর্ঘটনায় মৃত্যুর তথ্যটি বিশ্বাস করেননি। উপরন্তু এই মিথ্যা তথ্য নিয়ে কেউ বৃথা বিতর্ক বা চর্চা করছে দেখলে উত্তেজিত হয়ে পড়তেন। উল্লেখ্য পরিসরে তিনি ছিলেন নেতাজির সেজ দাদা সুরেশচন্দ্র বসুর প্রেরিত দূত। সুরেশচন্দ্র বসুর নির্দেশে 1955 সালে বন্ধু শিবপ্রসাদ নাগের সাথে সন্ন্যাসীর সন্ধানে সুনীল কৃষ্ণগুপ্ত নেপালে যান, কিন্তু ব্যর্থ হন এবং পরবর্তীতে 60-এর দশকের প্রথমাংশে নিমসারে এসে অনাম সন্ন্যাসীর দর্শন লাভ করে। তারপর থেকেই শুরু হয় ভগবানজির সঙ্গে শ্রী সুনীল কৃষ্ণ গুপ্তের এক অন্তরঙ্গ সম্পর্কের সূচনা, যা ভগবানজি অধ্যায়ে অতি গুরুত্বপূর্ণ। সন্ন্যাসীর সঙ্গে সম্পর্ক যে কোন পর্যায়ে গেছিল তার সবথেকে বৃহৎ নিদর্শন ভগবানজির সুনীল মণিটি বলে সম্ভাষণ। ভগবানজির মানসপুত্র বললেও অত্যুক্তি হবে না। কলকাতায় যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে পূজিত হতো পূর্ববঙ্গের কুলদেবতার, যা গুপ্ত পরিবার পূর্ববঙ্গ থেকে নিয়ে আসে। সুভাষচন্দ্র নিবেদিত এই গুপ্ত পরিবারের সবাই ছিলেন সুভাষবাদী ফরওয়ার্ড ব্লগের একনিষ্ঠ কর্মী। পরবর্তীতে 23শে জানুয়ারি দিনটি অতি সাড়ম্বরে অনুষ্ঠিত হতো গুপ্তবাড়িতে। গুপ্তবাড়িতে সেদিন চণ্ডীপাঠ হতো, সাথে সমবেত ভক্তদের উদ্দেশ্যে প্রসাদের আয়োজন করা হতো। নেতাজি রুচিবোধ সর্বদাই ছিল অত্যন্ত প্রজ্জ্বল। তাই সুনীল গুপ্ত কলকাতা থেকে সন্ন্যাসীর কাছে যাওয়ার সময় সন্ন্যাসীর প্রিয় প্যারাডাইস সন্দেশ নিয়ে যেতেন কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান ভীমচন্দ্র নাগ থেকে। সারা জীবন এই মানুষটি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেছেন, বিবাহ করেননি। প্রবল অর্থনৈতিক কষ্টের মধ্যে দিন কাটলেও জীবন সায়ান্নে আসা অবধি সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা ও ভক্তি ছিল প্রবল। সন্ন্যাসীর সেবা করেছেন আজীবন। বারংবার বলতেন, আমার বহু অন্যায় ও শত অপরাধ সত্ত্বেও কর্তা আমায় ছেড়ে যাননি। এহেন নিঃস্বার্থ মানুষ, যিনি কিনা আজীবন পর্দার আড়ালে থেকেই নেতাজি এবং পরবর্তীতে ভগবানজি সেবা করেছেন এবং এই অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন। আজকের দিনে এই মানুষটি 2010 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান মানুষটির প্রয়াণ দিবসে তার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম রইল। ধন্যবাদ। নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরাগী এবং ভগবানজির অত্যন্ত নিকট পার্ষদ বিপ্লবী শ্রী সুনীল গুপ্ত মহাশয়ের আজ মহাপ্রয়াণ দিবস। ঠিক 10 বছর আগে আজকের সন্ধ্যায় হঠাৎ খবর এসেছিল যে সুনীল গুপ্ত প্রয়াত।
সঙ্গে সঙ্গে ছুটে গেছিলাম তার বাদুড় বাগানের বাড়িতে। ততক্ষণে তার ভক্ত অনুরাগী আত্মীয়ের দল সেখানে জড়ো হয়েছিলেন। আমরা সুনীল গুপ্তের যে শেষ যাত্রা, সেখানে তার নিথর মরদেহ নিয়ে প্রথমে গেছিলাম ফরওয়ার্ড ব্লকের অফিসে, এবং সেখানে তখন প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা কমরেড অশোক ঘোষ মহাশয়, তিনি জীবিত আছেন। তিনি ওই ভগ্ন শরীরে ওপর থেকে নিচে নেমে এসেছিলেন তার সহকর্মী সুনীল গুপ্ত মহাশয়কে শেষ দর্শন এবং স্যালিউট জানাতে। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে। আমি সুনীল গুপ্তকে দুবার দুরকমভাবে চিনেছিলাম। একবার চিনেছিলাম যৌবনের প্রথমে 1978 সালের অগস্ট সেপ্টেম্বর মাসে, আর পরবর্তীকালে চিনেছিলাম 2008 সালে। 2078 সালের অগস্ট সেপ্টেম্বর মাসে তখন আমি সবেমাত্র মরিচঝাঁপি আন্দোলন থেকে এসে দিল্লিতে অধ্যাপক সমর গুহর বাড়িতে 14 নম্বর তালকোটরা রোডের বাংলো বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। তার কারণ আমরা একটা বড় সভা জমায়েতের পর মধ্যরাত্রে, আপনারা জানেন সেগুলো অনেক লেখালেখিও হয়েছে, মধ্যরাত্রে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে গ্রেপ্তার হয়েছিলাম, এবং আমার বিরুদ্ধে, আমি একমাত্র নন রেফিউজি ছিলাম, আমার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। তো আমি একটা রক্ষা কবচ হিসেবে অধ্যাপক সমর গুহর 14 নম্বর তালকোটরার বাড়িতে আত্মগোপন করে দীর্ঘদিন ছিলাম। সেই সময় অধ্যাপক সমর গুহের দুইজন বিশেষ অতিথি ছিলেন। একজন ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের প্রথিতযশা বিপ্লবী খান সেনাদের ত্রাস টাইগার সিদ্দিকী, বাঘা সিদ্দিকী, যার আসল নাম কাদের সিদ্দিকী। কাদের ভাই তখন ওখানে ছিলেন। আর ছিলেন আমাদের পরিচিত বিপ্লবী সুনীল গুপ্ত মহাশয়। আমার কাজ ছিল, আমি তখন নবীন, তাদের জন্যে দুপুরবেলা গোল মার্কেট থেকে রসগোল্লা নিয়ে আসা, কারণ দুজনেই রসগোল্লা ভালোবাসতেন। বিশেষ করে কাদের সিদ্দিকী রসগোল্লা খুবই ভালোবাসতেন। সমর গুহর নির্দেশে এটা আমার দৈনন্দিন কাজ ছিল, এবং দীর্ঘদিন দেখেছি তারা অনেক দিন ছিলেন। সমর গুহ, কাদের সিদ্দিকী এবং সুনীল গুপ্তের দীর্ঘ আলোচনা, তার অধিকাংশই বুঝতাম না। যতটুকু বুঝতাম সেটা নীরব শ্রোতা হিসেবে দূরে বসে শুনতাম। কিন্তু রাত্রে শোয়ার ব্যবস্থা হয়েছিল আমার এবং বিপ্লবী সুনীল গুপ্তের একই ঘরেতে। আমি সেই ঘরে থাকতাম। সুনীল গুপ্ত মহাশয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তিনি 7-8 দিন যতদূর মনে পড়ে ছিলেন। তখন তিনি বিভিন্ন কাজে আসতেন পার্লামেন্টে এবং সুপ্রিম কোর্টে। তো তখন তার সাথে বেশ কিছু আলোচনা, বেশ কিছু কথাবার্তার সুযোগ ঘটেছিল, সেগুলো আমার স্পষ্ট মনে ছিল। 2008 সালে যখন ব্ল্যাক বক্স অফ হিস্টোরি তথ্যচিত্রের কাজে কলকাতায় বারবার এসেছি, তখন একবার সুরজিৎ দা, মানে আমাদের পরলোকগত বন্ধু সুরজিৎ দাশগুপ্ত মহাশয়ের চেষ্টাতেই সুনীল গুপ্তর সাথে দেখা করার সুযোগ হলো তার সেই বিপ্লব তীর্থে। সেখানে গিয়ে বোধহয় 2 দিন আলোচনা হয়েছে। তিনি ক্যামেরার সামনে কিছু বলতে একেবারেই রাজি ছিলেন না, কিন্তু সুরজিৎদার
কথা মতো, এবং সেখানে রুদ্রজ্যোতি ভট্টাচার্যও ছিলেন। আমরা ক্যামেরা নিয়ে ক্রু মেম্বার্সদের নিয়ে সেখানে পৌঁছই, এবং তার যে ইন্টারভিউ, সেটাই প্রথম তার কোনো ক্যামেরার সামনে ইন্টারভিউ ছিল। সেখানে আমরা প্রায় হিডেন ক্যামেরাতে যেভাবে কাজ করা হয় সেভাবেই করেছিলাম, এবং তিনি সেখানে অনেকগুলো কথা বলেছিলেন যেগুলো আপনারা ব্ল্যাক বক্স অফ হিস্টোরির পর্দায় দেখেছেন। সেখানে কিন্তু আমরা দেখলাম যে সুনীল গুপ্ত স্পষ্ট বলছেন যে, আমি এক্স্যাক্ট সেন্টেন্সটা মুখস্থ হয়ে গেছে বারবার এডিট করতে করতে বা দেখতে দেখতে, যে নৈমিষারণ্যটায় প্রথমে নৈমিষারণ্য গিয়ে আনন্দময়ী মায়ের আশ্রমটা খোঁজ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুনীল গুপ্ত মহাশয় প্রথম নৈমিষারণ্য গেছিলেন, কিন্তু অন্যরকম তথ্য পাওয়া যায় যেটা পরস্পর বিরোধী। তবে যেহেতু তিনি নিজের মুখ থেকে বলছেন যে প্রথমে নৈমিষারণ্যে গিয়ে আনন্দময়ী মায়ের আশ্রমটা খোঁজ করলাম, তা বলছেন কারণ আমরা শুনেছিলাম তিনি আনন্দময়ী মায়ের আশ্রমে আছেন। এবং তারপরে দীর্ঘ সেই ইন্টারভিউ ছিল, যদিও সবটা কাজে লাগাবার মতো ছিল না বলে কাজে লাগাতে পারিনি, কিন্তু কথোপকথনটা অত্যন্ত দীর্ঘ ছিল। সেই প্রথম আমি সুনীল গুপ্ত মহাশয়ের সাথে পরিচিত হই নেতাজি অনুরাগী হিসেবে। তার আগে আমি যখন 78 সালে আমি নেতাজি তার অনুরাগের কথা নিশ্চয়ই জানতাম, কিন্তু ভগবানজি অস্তিত্ব অবস্থান সম্বন্ধে আমি সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। একটা ভাষা ভাষা হেয়ালি আমরা জয়শ্রী পত্রিকায় মনে হতো পড়ে, কিন্তু কোনোদিন কিছু বুঝিনি 78 সালে। তখন আমি উদ্বাস্তু আন্দোলন নিয়েই ব্যস্ত, এবং তার কয়েক মাস পরেই আমি কলকাতায় এসে আর একবার মরিচঝাঁপি গিয়ে আমি রামকৃষ্ণ মিশনে জয়েন করেছিলাম। এবং সেই সময় সুনীল গুপ্তর সাথে হৃদ্রতার আর একটা বড় কারণ ছিল, সুনীল গুপ্ত আমার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইতেন উদ্বাস্তু আন্দোলনের গতি প্রকৃতি, তাদের অবস্থান সম্বন্ধে। তার কারণ আপনারা হয়তো অনেকেই অবগত নন যে মরিচঝাঁপিতে যে দ্বীপটিতে উদ্বাস্তুদের সেন্ট্রাল অফিস করা হয়েছিল এবং যেখানে মূল আস্তানা ছিল, সেখানে সেই গ্রামটার নাম দেওয়া হয়েছিল নেতাজি নগর। আমি নিজে হাতে টাকি থেকে একটা সাইনবোর্ড তৈরি করে নিয়ে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, বোধহয় 3x2 একটা সাইনবোর্ড করে দ্বীপের যে ঘাট, সেই ঘাটে লাগানো ছিল নেতাজি নগর। পুলিশের নজরে সেটাও ছিল, এবং সেটাই হয়তো তৎকালীন বামফ্রন্ট সরকারের যে অত্যন্ত নৃশংসতা, ভ্যান্ডালিজম, তার একটা বড় কারণ ছিল। যাই হোক, সুনীল গুপ্ত মহাশয় আমার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ সে বিষয়ে জানতে চাইতেন। তখনই মানুষটির নেতাজি অনুরাগ সম্বন্ধে অবগত হয়েছিলাম, এবং পরবর্তীকালে বাদুরবাগানের বাড়িতে তার শেষকৃত্য যেমন থাকতে পেরেছিলাম, তেমনি তার যে শ্রাদ্ধ বাসর, সেখানেও আমি উপস্থিত ছিলাম, এবং সেই অনুষ্ঠানে থেকে তাকে শ্রদ্ধা জানিয়েছিলাম। আজ 10 বছর পরে তার প্রয়াণ দিবসে তাকে নতমস্তকে শ্রদ্ধা জানাই। আত্মার শান্তি কামনা আমার মনে হয় খুব অবৈদিক এবং অসনাতনী, তাই তার আত্মার শান্তি কামনা করব না। নিশ্চয়ই তিনি একটি বড় আধার আশ্রয় করে আবার আবির্ভূত হয়েছেন। শুধু চাইব তার মধ্যে দিয়ে সুনীল গুপ্ত মহাশয়ের স্বপ্ন ও সাধনা বাস্তবায়িত হোক। নমস্কার। সুনীল কৃষ্ণ গুপ্ত, ওনার নাম ভারতবর্ষের নেতাজি রহস্য উন্মোচন, নেতাজি রহস্য সন্ধানে একটা অবিস্মরণীয় নাম। গত 7 দশক ধরে এই বিষয়ে যত কাজ হয়েছে, তাদের মধ্যে যে মানুষটি ইন ডকুমেন্টেশন ইন দিস সাবজেক্ট, নেতাজি রহস্যের সন্ধানে, তার মধ্যে অগ্রগণ্য ব্যক্তি হিসেবে তার অবদান হিসেবে একটাই বলা যেতে পারে,
নেতাজির রহস্য সন্ধানে এই রহস্যের মধ্যে যদি ডকুমেন্টস ধরা হয়, এই মানুষটি হচ্ছে এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া, লিভিং মুভিং হিউম্যান এনসাইক্লোপিডিয়া। জন্ম 1928 সালে ঢাকায়, ঠিক যে বংশে জন্মেছিলেন বিভি বিপ্লবী বিনয় বাদল দীনেশ খ্যাত, সেই দীনেশ গুপ্তের বংশে। দীনেশ গুপ্তের সঙ্গে সম্পর্ক এনার, দীনেশ গুপ্ত ভাইপো, তিনি বংশের যদিও বয়সে ছোট, সম্পর্কে কাকা, সেই বংশের। এবং 1956 সাল থেকে ভারতবর্ষের এই বিষয়ে যত কাজ হয়েছে ডকুমেন্টেশনে অগ্রগণ্য। 1956 সালে যখন শাহনওয়াজ খান কমিটি হয়েছিল, এখানে উনি সেজদা সুরেশ বসু অনুগামী হিসেবে কাজ করেছে, এবং কতগুলো সেই সময়ে অনআইএনএ এবং নেতাজির উপরে যতগুলো ক্লাসিফাইড ফাইলস ওনার কাজের জন্য উনি সেগুলো নোট দিতে পেরেছিলেন, তখন ক্লাসিফাইড ছিল, এবং সেইটাই সাবজেক্টকে রহস্যের অনেকটা শক্তি জুগিয়েছিল। আর এনার কাজের জন্য এবং এনার অবদানের জন্যে সুরেশ বাবুর ডিসেন্সিয়াল রিপোর্টটা পাবলিশ হতে পেরেছিল, কারণ গভর্নমেন্ট খুব অনৈতিকভাবে তার সাবমিট করা ডিসেন্সিয়াল রিপোর্ট পাবলিশ করে, কিন্তু এটা পাবলিশ হয়েছিল এই সুনীল কৃষ্ণ গুপ্তের কাজের জন্য। এটা পাবলিশ হয়েছে, ঢাকাবাসী সেটা সেই পাবলিশ ভলিউমটা দেখেছে। তারপরে যে মানুষটির এই মানুষটির অবদান, আবার যখন অধ্যাপক সমর গুহের চেষ্টা এবং 350 জন পার্লামেন্টারিয়ানের দাবির প্রেক্ষাপটে ভারত সরকারকে যখন কমিশন তৈরি করতে হলো 1974, হচ্ছে জাস্টিস খোসলা কমিশন। এই সময়ে এই মানুষটা প্রচুর কাজ করেছে। ডকুমেন্টেশন, যত ডকুমেন্টস কালেকশন সেই সময় যত এসেছে, অসাধারণ কাজ করে রেখেছে। এবং আজকে ভারতবর্ষের যত প্রান্তে যত বই লেখা হয় নেতাজির রহস্যের সন্ধানে, সবার উচিত এই মানুষটাকে কাছে, অ্যাকচুয়ালি সবাই এই মানুষটার কাছে তার ডকুমেন্টেশনের উপরেই কিন্তু সবাই আমরা এখন কাজ করছি। তারপরে জাস্টিস মনোজ মুখার্জি কমিশন। অ্যাকচুয়ালি জাস্টিস মনোজ মুখার্জি কমিশন তৈরি হয়েছে এই মানুষটার সংগ্রামের জন্য। সেই সংগ্রাম কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সমস্ত লেভেলে, তার এই কোর্টগুলোতে তার কেসের ফল হচ্ছে জাস্টিস মনোজ মুখার্জি কমিশন। এবং এইটা চলার সময় প্র্যাকটিক্যালি আমরা যা কিছু করেছি এই মানুষটির নির্দেশেই করেছি। আজকে গোটা পৃথিবীতে বা ভারতবর্ষে যত কাজ হচ্ছে, সাহিত্যের যত ভলিউমস বেরোচ্ছে বা ফিল্ম বেরোচ্ছে, প্রকৃতপক্ষে তার সংগৃহীত ডকুমেন্টসের উপরে বেরোচ্ছে। এবং তার এই কাজের জন্যই আজকে অথবা অফিসিয়ালি এইটা বলা যায় যে প্লেন ক্র্যাশে সুভাষচন্দ্রের অগাস্ট 1945 মৃত্যু হয়নি। এবং তারও পরে ফৈজাবাদ পর্যন্ত ইতিহাসের যে উন্মোচন, এই মানুষটার অবদান অনস্বীকার্য। এই মানুষটির মৃত্যু হয় আজ থেকে 10 বছর আগে, 2010-এর 10ই জুন। সেইটাকে আবার আমাদের স্মরণ করা উচিত। সেই স্মরণের জন্যই আজ এই কথাগুলো বলা। ভারতবর্ষে যে 3টে বিখ্যাত, একটা কমিটি আর 2টো কমিশন, এই 3টেতেই যে মানুষটি সারা ভারতবর্ষের সব থেকে বেশি অবদান রেখেছেন সামগ্রিকভাবে এবং ডকুমেন্টেশন, সেই মানুষটির নাম সুনীল কৃষ্ণ। সুনীল কৃষ্ণ গুপ্ত ছিলেন আমার মেন্টর। উনি আমার বন্ধুর মামা, সেই সূত্রে আমারও মামা। কিন্তু যে বিষয়টা প্রথমেই বলতে চাই, যে নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে যাবতীয় যা কিছু আমি শিখেছি,
তার সমস্ত ওনার পদতলে বসেই শিখেছি। উনি শিখিয়েছেন, এই জন্য সুনীল কৃষ্ণ গুপ্ত আমার মেন্টর। আজকে একটা বিশেষ ঘটনার কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ইচ্ছে রইল যদি বেঁচে থাকি তাহলে প্রতি 10ই জুন এক একটি ওনার জীবনের ঘটনা একটু একটু করে আপনাদের সামনে যতটুকু আমি ওনার সান্নিধ্য লাভ করে জানতে পেরেছি তা আপনাদের জানাবো। এটা হয়েছিল তখন আমরা ভারতরত্ন মামলা সুপ্রিম কোর্টে চলছে, তার জন্য পেপার বুক তৈরি করা হচ্ছে। এবার সেইটা ঠিক মতো করে একসঙ্গে করা, তারপরে উনি আমার ড্রাফট খুব পছন্দ করতেন, যদিও উনি যা বলতেন সেগুলোই আমরা লিখে দিতাম। তা সেইটা উনি বলে যাচ্ছেন, আমরা লিখছি। কোনো কোনো ক্ষেত্রে আমি হয়তো একটুখানি স্বাধীনতা নিয়ে বললাম এরকমটা হবে ওরকমটা হবে, উনি ধমকে উঠে সেখানটা চেঞ্জ করলেন। আমি বলছি কেন, একটু পরিবর্তন করলে অসুবিধে কি? উনি বলবেন যে যার সম্পর্কে যার জন্য তুমি এই কাজটা করছো তিনি কতটা পারফেকশনিস্ট তোমার কোনো ধারণা নেই। সুনীল কৃষ্ণ গুপ্তও কিন্তু তার জীবনে একদম পুরোদস্তুর একজন পারফেকশনিস্ট ছিলেন। ইস্ত্রি করা ধুতি পরা থেকে আরম্ভ করে সে খুব কম দামে পাঞ্জাবি পরলেও সেই পাঞ্জাবিটিকে অত্যন্ত দুরস্ত করে রাখা, ঠিকভাবে পরা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে ওনার যে নিখুঁত কাজ করার যে প্রবণতা ছিল সেটা প্রকাশ পেত। এরকমই একটা বিষয় নিয়ে একদিন উনি বললেন, জানো, উনি আমার কাছে টোস্ট খেতে চেয়েছিলেন। ভগবানজি ওনার কাছে টোস্ট খেতে চেয়েছিলেন। সুনীল মামা টোস্ট বানাচ্ছিলেন। টোস্টটা বানিয়ে যখন ওনাকে দেন তখন উনি বললেন, জানো তো সুনীল মামার করে সুকৃত বলতেন, সুনীল কিন্তু সামনে সুনীল বলে ডাকতেন। সুনীল, টোস্ট কিরকম হবে? আইডিয়াল টোস্ট হবে, পাউরুটিটা সেঁকতে হবে, আইডিয়াল হবে যখন টোস্টটা মুখ দিয়ে যখন চিবোবে তখন মাছ মাছ করে শব্দ বেরোবে। এই বিষয়টা বলে তারপর বললেন, সুমা বলেন, কিন্তু আমি যেটা করেছি সেটা কি অ্যাডিকুয়েট হয়েছে? তিনি বলেন একটা তো একটু পুড়ে গিয়েছিল, কিন্তু ও কোনো ব্যাপার না, তুমি করেছো তো আমি খেয়ে নিয়েছি। এটার মধ্য দিয়ে বোঝা যায় একজন এত বড় মহাপুরুষ তিনি কিরকম পারফেকশনিস্ট। টোস্ট খাওয়াটাও তার কিরকম হবে, টোস্টটা কিরকম করতে হবে সেটা বলে দিচ্ছেন, এবং তার স্নেহটাও কিরকম, যে তাকে তিনি যাকে স্নেহ করেন সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও তার প্রতি তার স্নেহ কোনো বন্ধ হচ্ছে না। তিনি বলছেন, অল্প পুড়ে গিয়েছিল কিন্তু তুমি করেছো, আমি খেয়ে নিচ্ছি, এত কষ্ট করে তুমি করেছো, আমি খেয়ে নিচ্ছি। এই অদ্ভুত একটা ভগবানজির যে দৃষ্টিভঙ্গি, ভগবানজির সঙ্গে সুনীল কৃষ্ণগুপ্তের সম্পর্কের যে দিকটা, সেটা আমি আপনাদের সামনে আজকে বললাম। আরো অনেক কথা বলার আমার ইচ্ছে রইল, যেদিন সুযোগ হবে সেদিন আবার বলব। কৃষ্ণগুপ্ত মানে আমরা সবাই সুনীল মামা বলেই ডাকি। সুনীল মামা আমাকে প্রথম ফোন করেন 1995-এ ডিসেম্বরে, কারণ উনি খবর পান যে আমিও এই ব্যাপারে ইন্টারেস্টেড এবং মানে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে ইন্টারেস্টেড, এবং আমার টার্গেট অবশ্য তখন অন্য ছিল, মিডিয়াতে ছিলাম। উনি আমাকে একবার দেখা করতে বললেন, তো আমি দেখা করতে গেলাম। সেই নন্দ ছিল, সুজিত ছিল, মধুও এসেছিল। সুনীল মামা বললেন যে ওনার বয়স এত, তো আমি নিজেই গেলাম কোর্ট থেকে গিয়ে। তারপর সুনীল মামার কথা শুনে মনে হয় বুঝতে পারলাম যে এই মানুষটা, কিন্তু উনি টোটাল ডিসক্লোজ করেনি ওনার সাথে যোগাযোগ কিরকম, কি আছে না আছে। তারপরে ধীরে ধীরে কিছু কিছু প্রশ্ন উনি আমাকে জিজ্ঞাসা করলেন।
এবং এই ডকুমেন্টও তারপরে দিলেন যখন বুঝলেন যে আমি মিসগাইডেড হয়েছিলাম। বিশ্বাস করবে না, যে কয়েকটা ডকুমেন্ট আমি পেয়েছিলাম গোরখপুরে, অলোকেশ বাগচি, ডাক্তার অলোকেশ বাগচি গোরখপুর রেলওয়ে ইনস্টিটিউট হলে একটা মিটিং করেছিল। কিন্তু অনেক ঢাক ঢোল পিটিয়ে তাতে পোস্টারে আমার নাম দিয়ে দিয়েছিল, ফলে আমাকে যেতে হয়েছিল। গিয়ে আমি ডকুমেন্টগুলোর ভিত্তিতে কথা বলাতে মানে সব অন্যান্য যা পলিটিক্যাল লিডাররা যা যা বক্তব্য রেখেছে পিন ড্রপ সাইলেন্সে শুনেছে। এবং তারপরে সামনের সিটে রিপোর্টাররা বসেছিল। ওরা আমাকে এই মিটিং এর পরে ঘিরে ধরে সব আরো প্রশ্ন জিজ্ঞাসা করে নোট নিয়েছে। এবং তারপরে বহু পেপারে অ্যাট লেন্থ এই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করেই বেরিয়েছে। তখন কিন্তু ইউপি বা ওই দিকটা কেউ জানতো না এই ব্যাপারগুলো, মানে ডকুমেন্টারি ব্যাপারগুলো। যাই হোক, আমি শুনে আমাকে বললাম, তারপর আমার খোঁজটা করলেন। এই ব্যাপারে যে একজন লিভিং ট্রেজার, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যারা কৃষ্ণগুপ্তকে জেনেছে তারা জানে। তো এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে পশ্চিমাস ভারতরত্ন অ্যাওয়ার্ড কনফার করেছিল নেতাজির নামে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইটাকে চ্যালেঞ্জ করে বিজন ঘোষ একটা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। মামা এটা খবর কাগজে দেখে বিজন ঘোষের খোঁজ করে পৌঁছে গেছে। মানে দেখো, মানুষটা আমাকেও কিন্তু চিনত না, বিজনকেও চিনত না, খোঁজ করে পৌঁছে গেছে যে পিটিশন কপিটা দেখেছে, ঝুলে ভরা পিটিশন এবং পেয়ার। ঘটনাচক্রে ওই মামলাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে নিয়ে যায়। মামার একটা সুবিধা হলো, তখনই উনি ওখানে একটা পিটিশন ফাইল করলেন। উনি, জ্যোতিষচন্দ্র ঘোষ বিপ্লবী এবং আরো কয়েকজন মিলে একটা পিটিশন ফাইল করলেন। এবং আমাদের কপাল ভালো, সুনিমামা নরিম্যান, FS নরিম্যান, তার সাথে যোগাযোগ করে কনফারেন্স করে এই মামলা ব্রিফ দিলেন। নরিম্যান একটা 9 পয়সাও নেয়নি। এবং আর্গুমেন্টের সময় আমিও এই মামলায় ছিলাম, সেকেন্ড জুনিয়র। ফার্স্ট জুনিয়র ছিল কৃষ্ণমানি, সে পরে জাজ হয়েছিল দিল্লি হাইকোর্টে। তো যাই হোক, মানে সুনিমামাকে নরিম্যান এত ভালোবাসতেন, যেখানে মামলা দেখেছে বিজন মামলা আর্গুমেন্ট করছে, তো সুনিমামা বুঝতে পেরেছে মামলা ডুবে যাবে, যে নরিম্যান একজন হিয়ারিং করছে তাকে খুঁজে বার করে ধরে টানতে টানতে নিয়ে এসছে। নরিম্যান এসে আর্গুমেন্ট করলেন এবং আলটিমেটলি ওই কনফার্মেন্ট অফ পশ্চিমাস ভারতরত্ন অ্যাওয়ার্ড ড্রপ করে দেওয়া হলো। এরপরে সুনিমামা আমাকে, আমি প্রপোজাল দিয়েছিলাম যে একটা কমিশন গঠন করার মামলা করলে কিরকম হয়। সুনিমামা খুব খুশি, বলে করতে পারলে করো। তো উৎসাহী হলাম, শুরু করলাম। সুনিমামা রিট পিটিশনটা পুরোপুরি গাইড করেছেন, পুরোপুরি। নন্দ ছিল, নন্দ, মধু, সুরজিৎ সব রয়েছে, সব ব্যাপারেই এরা রয়েছিল। আমরা একসাথে করতাম, আলোচনা করতাম। মামলা হলো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিল এবং টার্মস অফ রেফারেন্স সেটেল করে দিল। এই পয়েন্টগুলোর উপর ডিসাইড করতে হবে। কমিশন যখন শুরু হলো তখন আমরা সবাই মিলিয়ে একটা পিটিশনে রয়েছি। সুনিমামার গাইডেন্সে একটা পিটিশন তৈরি হলো, এলাবোরেট পিটিশন উইথ সেভারাল ডকুমেন্টস। বিশেষ না, কমিশনে আমাদের পিটিশনটাই সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট হয়েছে। এবং যতদিন হিয়ারিং হয়েছে, সুনিমামা প্রত্যেকটা ডেট অফ হিয়ারিং এ অ্যাপিয়ার করেছে। এবং আমাদের
এনকারেজ করেছে। এ ব্যাপারে সুনীল মামা হচ্ছে ডিভোটি, একেবারে ডিভোটি বলা উচিত, লিভিং টুগেদার ডিভোটি। যাই হোক, কমিশনে খুব ফ্রুটফুল রেজাল্ট হলো। কমিশন খুব থরলি এনকোয়ারি করেছে, করে এবারে বললো, মানে সিদ্ধান্ত এলো যে 18 আগস্ট 1945 কোনো ইয়ার ক্রাশ হয়নি, নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যায়নি, এবং রেনকোজিতে রাখা যে ছাই সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু নয়। এরপরও কিন্তু আমাদের যোগাযোগ, মানে কি প্রত্যেক সপ্তাহে একদিন আমরা বসতাম, প্রত্যেক সপ্তাহে আমার সাথে আমি, সুরজিৎ, নন্দ, মধু, সুনির্মামা বাড়িতে, এবং সুনির্মা বাড়িতে কিছু সান্ধ্য দলযোগও ছিল। আচ্ছা, মানে আমাদের যেমন শাসন করতেন, বাইরে মনে হয় যখন শাসন করতেন যে কি টাফ, ভেতরটা কি নরম। আমি হুগলি থেকে যাতায়াত করি, ওখান থেকে বেরোতে বেরোতে 9:30 হয়েই যেত। সুরজিৎ আমাকে বাসে তুলে দিত। সুনীল মামা রাত্রি 1টা আসতে কতক্ষণ লাগে ওটা আমি জানতাম, এবং আমি যে রাত্রি পর্যন্ত জেগে থাকি এটা সুনীল মামা, মানে জেগে থাকি মানে কাজ করি, জানতেন। 1টা 1:30 নাগাদ ফোন করে ঠিক খবর নিতেন আমি পৌঁছেছি কিনা, রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা। এটা গ্রেট, মানে আনথিঙ্কেবল। আমার সুনীল মামার কাছে কিরকম নিয়ে এটা বলে বোঝানো যাবে না। এরপর 23শে জানুয়ারি সুনীল মামার যা অনুষ্ঠান, তাতে আমরা সবাই যেতাম। আমি, সুজিত, নন্দ, জগৎজিৎ যেতাম না। সুনীল মামার বাড়িতে যতদিন অনুষ্ঠান হয়েছে, ইউনিক সে অনুষ্ঠান, সেভাবে আমরা কেউই করতে পারবো না, সুজিত পারত। সুজিতের সাথে নন্দ থাকছে, সুনীল মামা বর্তমানে। দিস ইজ সুনীল কৃষ্ণ গুপ্ত বা সুনীল মামা। এবং সুনীল মামাকে ভগবানজি এত স্নেহ করতেন যে ওনার নাম দিয়েছিলেন সুকৃত। সুনীল মামা মানে যতজন ভগবানজির সাথে যোগাযোগ করেছে এই পশ্চিমবঙ্গ থেকে, কয়েকজন, তার মধ্যে সুনীল মামা প্রথম থেকে, মানে ইদার আমার এক্সাক্ট সালটা মনে নেই, ইদার at the extreme end of 1950s or early part of 1960s, এবং তারপর থেকে উনি কন্টিনিউয়াস যোগাযোগ রেখে গেছেন যেখানে যেখানে ভগবানজি গিয়েছেন। সুনীল মামা কিন্তু এই নৈমি সাউন্ডে, যেখানে উনি প্রথম যোগাযোগ করেন, এই খবরটা দিয়েছিলেন সুরেশচন্দ্র বসু। সুরেশচন্দ্র বসু জানতেন যে এই সুনীল কৃষ্ণ গুপ্তর মধ্যে সেই সততা রয়েছে, সেই নির্ভীকতা রয়েছে, এবং এই ব্যাপারে সুনীল মামার স্যাক্রিফাইস সেটাও আনথিঙ্কেবল। সুনীল মামা ওই কমিশনে, খোসলা কমিশন পুরোটা অ্যাপিয়ার করেছে। খোসলা কমিশন জাপানে গেছে, সুনীল মামা গেছে, এবং সবাইকে নিজের গ্যাঁটে পয়সা খরচা করে টিকিট করে নিয়ে গেছে, রেখেছে। কিন্তু অ্যাডভান্টেজ টেকার সুযোগ সন্ধানে তো সুনীল মামার কাছ থেকে যতখানি পেয়েছে গুছিয়েছে, সেটা নিয়ে উনি কোনো চিন্তা ভাবনাই করেনি। কিন্তু খুব ছিল যে যারা গুছিয়ে মানে দিয়ে নিত, এবং শুধু নিজের জন্য না, ফ্যামিলির জন্যও চাইতো যে আমার মিসেস যাবে, কেউ বলতো আমার মেয়ে যাবে, দ্বিধা করেনি। জাপান হোক বলো বা আরো যেখানে যেখানে ফরেন কান্ট্রি গিয়েছে, সবাই কতগুলো স্যুট নিয়ে যাবে, সেও আরেকটা এটা বলা উচিত। সবাই কতগুলো স্যুট নিয়ে যাবে, কিরম স্যুট নিয়ে যাবে, সেসব নিয়ে চিন্তা ভাবনা করছে। আমার একটাই ধুতি পাঞ্জাবি, মানে খাঁটি ভারতীয় এবং বাঙালি, এটা মেনটেন করেছে। এবং সুনীল মামা প্রচার বিমুখ ছিলেন,
সব কথা বলতেন, কিন্তু আমার নাম দেবে না, নিউজ পেপারের রিপোর্টার হোক বা যেই হোক। যেমন আমি যে শুনেছিলাম টাইমস ম্যাগাজিন আমেরিকা থেকে এসেছিল একজন রিপোর্টার, সব কিছু বলেছে, কিন্তু তাকে বলেছিল যে আমার নাম কিন্তু দেবে না তুমি, এবং সে সেটা মেনটেন করেছে। মানে ফিউচারের কোনো রকম ইয়ে ছিল না। সুনীল মামা সম্বন্ধে বলতে গেলে এই ইয়েতে এটা এমন কিছু না, একটা স্টেপ বাই স্টেজ বাই স্টেজ ধরে বলতে গেলে দেখবে যে সময়ের কোনো ইয়ে নেই, লিমিট নেই। আচ্ছা, শান্ত সহযোগী কিন্তু ভালো ইয়ে ছিল, ব্যবস্থা ছিল, আমরা সবাইকে উপদ্রব করতাম। কিন্তু এই ব্যাপারে যখন কমিশনের রায় বেরোলো, কমিশনে এইটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু সুনীল মামা রোজ যেতেন, যেদিন যেদিন হিয়ারিং এর ডেট থাকতো, এবং আমাকে ভুল চুক হলে সে চিৎকার চেঁচামেচি করে আমার উপরে আমার মানে পিন্ডি চটকে ফেলবে, এরকম ব্যাপার। আবার শান্ত হয়ে মেয়ের সাথে বলতো এই জায়গাটা এই হবে, কারণ এই ব্যাপারে তো উনিই সব জানেন। রিট পিটিশনটাও তৈরি হয়েছিল, আমি যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট পিটিশন ফাইল করেছিলাম, সেটাও ওনার সুপারভিশনে হয়েছিল, ওনার তত্ত্বাবধানে হয়েছিল। উনি দেখে দিয়েছিলেন, নন্দও দেখেছিল, সুরজিৎ, মধু, এরা সবাই দেখেছিল। মানে এটা একটা সর্বসম্মত সিদ্ধান্তে পিটিশনটা তৈরি হয়েছিল এবং ফাইল হয়েছিল। এতক্ষণ স্মৃতিচারণা করলেন নেতাজি অনুগামী তথা সুনীল কৃষ্ণ গুপ্তের স্নেহভাজনেরা। সন্ন্যাসী এক জায়গায় বলছেন, আজ পর্যন্ত বাবা মা জননীর সহিত এই ফকিরের অন্তঃস্থল কেউ জানেনি। সুনীল গোপীকৃষ্ণ ভালোবাসার স্নেহাশিস নেবেন। শ্রী সুনীল কৃষ্ণ গুপ্ত ছিলেন নেতাজি কর্মযজ্ঞে নিবেদিত এক প্রাণ। এ ফকিরের মনের ভাবনা, চিন্তা, কথার খবর কেউই কখনো জানেনি, রাখেনি, বোঝেনি, বুঝতে চায়নি। এখনো কেউই জানে না, বোঝে না, বুঝতে চায় না। এই জীবন আমার শুধু মা কালী, চণ্ডী, জননী জন্মভূমি, মা ভই, মহাকালের সেই অভয়বাণী। আর এইভাবে নয়, দেখা হবে বৃহৎ পরিসরে। আজকে শ্রী সুনীল কৃষ্ণ গুপ্তের প্রয়াণ দিবসে তার চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ।